হলো প্রথম পার্টের নাম হলো আলোক দশা, তাই না? আলোক দশা। এই যে আলোক দশা কথাটা আমি বললাম, এটা কিন্তু পুরো আলোক দশা নয়, কথাটা হলো আলোক নির্ভর দশা। এবং 2 নম্বর যে দশা, এর পরের দশাটার নাম হলো অন্ধকার দশা। অন্ধকার দশা বা এটাকে আমরা বলতে পারি আলোক নিরপেক্ষ দশা। তো এখানে কি হয়, এখানে অনেকটা কনফিউশন থাকে যে আলোক দশা এটা দিনের বেলা হয় আর অন্ধকার দশা এটা রাতের বেলা হয়। না, ব্যাপারটা এরকম নয়। আলোক দশা কিভাবে, কেন এটাকে আমরা আলোক দশা বলি, কারণ এখানে কিন্তু সূর্যালোক কিন্তু প্রয়োজন। সব থেকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সূর্যালোক, সূর্যের আলোর উপর কিন্তু নির্ভর করতে হয়, তাই কিন্তু এটাকে আমরা আলোক দশা বলি। এবং কি অন্ধকার দশায় এই যে সূর্যালোক, এর কিন্তু কোনো প্রয়োজন নেই বা এর উপর নির্ভর করতে হয় না, তাই আমরা এটাকে অন্ধকার দশা বলি। এই আলোক দশার ইমিডিয়েটলি পর কিন্তু অন্ধকার দশা হয়। এমনটা নয় কিন্তু যে দিনের বেলা আলোক দশা রাতের বেলা অন্ধকার দশা, এটা কিন্তু একদমই নয়। তো এই দুটো দশাতে কিন্তু এমনটা নয় যে আলোক দশা একটা আলোক সংশ্লেষের একটা টাইপ, অন্ধকার দশা এরকম নয় কিন্তু। আলোক সংশ্লেষ দুটো ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপটাকে আমরা বলি আলোক নির্ভর দশা এবং দ্বিতীয় ধাপটাকে বলি হচ্ছে আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশা। তো আজকে আমরা নর্মালি আলোক দশা সম্পর্কে জানবো, ঠিক আছে? তো দেখ, এই যে আলোক দশা আমি বললাম, তো এই আলোক দশাতে প্রথম জানতে হবে কোথায় ঘটে, স্থান। স্থান যদি আমি পার্টিকুলারলি বলি, এই আলোক দশার স্থান হলো ক্লোরোপ্লাস্টের দুটো অংশ, ক্লোরোপ্লাস্ট এই দুটো অংশ হয়। তোরা অলরেডি এটা জীবনের সংগঠনের চ্যাপ্টারে পড়ে এসেছিস। কি কি দুটো পার্ট, একটা হলো গ্রানা, তাই না, একটা হলো স্ট্রোমা। তো এই যে ক্লোরোপ্লাস্টের যে গ্রানা, এই গ্রানার মধ্যে কিন্তু আলোক দশাটা ঘটে থাকে, ঠিক আছে? তো আমি একটু মনে করিয়ে দিই এই ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচারটা কেমন হয়। দেখ, একটা ক্লোরোপ্লাস্টের অঙ্গাণু কেমন দেখতে হয়, সরি, দেখ এইটা কিন্তু একটা ক্লোরোপ্লাস্ট অঙ্গাণু, তাই না? এই ক্লোরোপ্লাস্টের দেখ বাইরেটা হচ্ছে আবরণ। এবার দেখ ক্লোরোপ্লাস্টের এই যে অংশটা, এই অংশটাকে কি বলি আমরা, এই অংশটাকে আমরা বলি গ্রানা। আচ্ছা, এই যে গ্রানা, এগুলো এক একটা পুরোটাকে একসঙ্গে কিন্তু বলা হয় গ্রানা। যদি আমি সিঙ্গেল একটা একটা ধরি, সেটাকে বলা হয় গ্রানাম। তাহলে দেখ, এই একটা গ্রানা, এই একটা গ্রানা এবং এই একটা গ্রানা, এবং এই গ্রানাগুলো কিন্তু পরস্পর যুক্ত থাকে। এই যে যে জিনিস দ্বারা যুক্ত থাকে না, এটা বলা হয় স্ট্রোমা ল্যামেলি। এবং বলে রাখি, তাহলে এই গ্রানা বাদ দিয়ে এর বাইরে টোটাল যে ধাত্র অংশ থাকে, ধাত্র মানে অর্ধতরল যে অংশটা থাকে, যার উপর গ্রানা থাকে আর কি, সেটাকে বলা হয় স্ট্রোমা, সেটাকে বলা হয় কিন্তু স্ট্রোমা। তাহলে এই দুটো হচ্ছে কিন্তু একটা ক্লোরোপ্লাস্টের মেন অংশ, তাই না? এবার দেখ, এই যে ক্লোরোপ্লাস্টের মেন অংশ বললাম, এই মেন অংশের প্রত্যেকটা গ্রানা একটা আবরণ থাকে। আমি এই ব্ল্যাক কালার করে কি করছি, আবরণগুলোকে একটু হাইলাইট করে দিচ্ছি। এই গ্রানার যে আবরণ, এই গ্রানার আবরণকে কি বলে বলতো? এই গ্রানার আবরণকে বলে থাইলাকয়েড। এই দেখ, এটাকে বলে থাইলাকয়েড। তাহলে এই জিনিসটা ক্লিয়ার হলো যে এটা কোথায় ঘটে। এটা কিন্তু ঘটে, আলোক দশা ঘটে ক্লোরোপ্লাস্টের গ্রানাতে। গ্রানার বাইরের আবরণকে কি বলে, থাইলাকয়েড। এইবার আমরা আলোক দশার ধাপগুলোতে চলে যাব। তো আলোক দশার ধাপগুলোতে যাওয়ার আগে আমি কিছু কথা তোদেরকে বলে রাখি, যেগুলো আমার এখানে আলোক দশা পড়তে গেলে জানতে হবে। দেখ, প্রথম কথা, উপাদান, কি কি উপাদান এখানে কাজে লাগে। তো সালোক সংশ্লেষের যেসব উপাদান আছে, তার মধ্যে ধরো কার্বন ডাইঅক্সাইড পড়েছিলি, জল পড়েছিলি, সূর্যালোক পড়েছিলি। তো এখানে বেসিক্যালি আমাদের জল খুব কাজে লাগবে। ক্লোরোফিল তো বলতেই হবে না, ক্লোরোফিল প্রচুর ক্লোরোপ্লাস্টে ঘটনা ঘটছে, এবং এখানে অলরেডি ক্লোরোফিল রঞ্জকের খুব প্রয়োজন। এটা হচ্ছে কি, ক্লোরোফিল অনেকগুলো ক্লোরোফিল রঞ্জক আছে, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি। তো এখানে বেসিক্যালি ক্লোরোফিল এটা কাজে লাগে। তো জল, আমি উপাদান বলতে আসছি। তাহলে জল প্রয়োজন, সূর্যালোক প্রয়োজন, আমাদের ক্লোরোফিল এ প্রয়োজন, এগুলো প্রয়োজন হয়। এবং আরো একটা জিনিসের প্রয়োজন হয়, সেটা হলো এনএডিপি প্লাস। এনএডিপি প্লাসটা কি, এটা হচ্ছে সহকারী উপাদান। এর ফুল ফর্ম আমি অলরেডি বলেছি, নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিক্লোরাইড ফসফেট। এইগুলো কিন্তু আমার এখানে
প্রয়োজন হয়, আরো যদি কিছু প্রয়োজন হয় আমি সেখানে বলে দেবো। তো এটা হয় কিভাবে প্রসেসটা, দেখ অবশ্যই আলোক দশা কিন্তু কতগুলো ধাপের মাধ্যমে হয়। আমি এটা মুছে দিচ্ছি, জাস্ট আমি এরপর ধাপগুলো কিন্তু উল্লেখ করব যে কি কি ধাপের মাধ্যমে এই পুরো আলোক দশাটা কিন্তু সম্পন্ন হয়। দেখ আলোক দশার প্রথমেই যে ঘটনা ঘটে তার নাম হচ্ছে সূর্যালোকের আবদ্ধকরণ। প্রথম কি হয়, সূর্যালোক আবদ্ধকরণ হয় প্রথমে। তো এক্ষেত্রে কি হয়, আমাদের যে ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্টের গ্রানার যে থাইলাকয়েড বলে যে পর্দাটা হয়, সেই থাইলাকয়েড পর্দার মানে ধর আমি এই যদি থাইলাকয়েড বলি, একটা পর্দা আমি আঁকছি, জাস্ট ইমাজিন করবি এটা আমি পর্দা আঁকছি, এটা হচ্ছে থাইলাকয়েড পর্দা ধরে নে। এইবারে এই থাইলাকয়েড পর্দার মধ্যে দুটো ফটো সিস্টেম থাকে, একটা ভিতরের দিকে থাকে অন্তঃপর্দায়, এবং একটা কিন্তু বাইরের দিকে বহিঃপর্দায় কিন্তু একটা ফটো সিস্টেম থাকে। তো এই যে অন্তঃপর্দা এবং বহিঃপর্দায় যে ফটো সিস্টেম থাকে, তাহলে কিন্তু এই বহিঃপর্দা থাকে PS1, এই যে বাইরের দিকে যে ফটো সিস্টেম থাকে তার নাম হচ্ছে PS1, ঠিক আছে, এবং ভিতরের দিকে যে ফটো সিস্টেম থাকে তার নাম হলো PS2। আচ্ছা এই ফটো সিস্টেম ব্যাপারটা কি, ফটো সিস্টেম ব্যাপারটার অর্থ হচ্ছে আলোক কেন্দ্র, অর্থাৎ এই ক্লোরোপ্লাস্টের পার্টিকুলারলি এই অংশগুলো কি করে বলতে কি, তো সূর্যের আলোকে শোষণ করে। এবার সব ফটো সিস্টেমে কি সমান আলো শোষণ করবে না, দেখ প্রথম যে PS1 ফটো সিস্টেম আছে একে এর আরেকটা নাম হলো P700, আবার PS2 যে ফটো সিস্টেম আছে এর আরেকটা নাম হলো P680। কেন এরকম নাম, কারণ এই যে ফটো সিস্টেম 1 আছে এ কিন্তু সূর্যালোকের 700 ন্যানোমিটার, কি বললাম বুঝতে পারলি, 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট যে আলো সেটাকে শোষণ করতে পারে। আবার PS2 যে ফটো সিস্টেম বলছি, এই PS2 ফটো সিস্টেম কি করে, সূর্যালোকের মধ্যে থাকা যে 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট সূর্যালোককে কিন্তু শোষণ করতে পারে। এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে ফটো সিস্টেমগুলি এগুলো মেনলি আমাদের ক্লোরোফিল দ্বারা তৈরি, কি বললাম বলতে কিন্তু এই ফটো সিস্টেমগুলি কিন্তু মেনলি আমাদের ক্লোরোফিল দ্বারা তৈরি হয়। এবং কি হয়, ক্লোরোফিল বেসিক্যালি বলতে কোন ক্লোরোফিল, ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি। তো সূর্যের আলোকে শোষণ করলো, শোষণ করার পরে এই যে ক্লোরোফিল গুলো আছে এই ক্লোরোফিল গুলো কিন্তু ইমিডিয়েটলি উত্তেজিত হয়ে যায়। কি বলছি বুঝতে পারছিস, এই সূর্যের আলো শোষণ করার পর ক্লোরোফিল গুলো ইমিডিয়েটলি উত্তেজিত হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে কেন উত্তেজিত হয়, ভালো করে কিন্তু বুঝবি। সূর্যের আলোর মধ্যে আছে কি, সূর্যালোকের মধ্যে কি আছে, অবশ্যই আছে ফোটন কণা। কি কণা আছে, ফোটন কণা। এই ফোটন কণা কি, এই ফোটন কণার মধ্যে কিন্তু সূর্যের আলোর যে শক্তি, আলোক শক্তি সেটা কিন্তু সঞ্চয় করা থাকে, ছোট ছোট শক্তির তাকে ধরতে পারিস তো এটাকে ফোটন কণা আমরা থাকে। এইবার দেখ তোরা এভাবে বুঝতে পারিস, যদি ধর আমরা একটা সিম্পল ইলেকট্রন স্ট্রাকচার আছে ধরে নিলে, তার উপর যদি সূর্যের আলো পড়ে কি হয়, ইলেকট্রন কিন্তু ওই আলোটা শোষণ করে নেয়। যেমন ধর সোলার প্যানেল, সোলার প্যানেলে কি হয়, সোলার প্যানেল সূর্যের আলো যখনই পড়ে ইলেকট্রন গুলো কিন্তু সেই আলোটা শোষণ করে নেয়, সেই শক্তিটা শোষণ করে নেয়। ধর একটা আমার ইলেকট্রন আছে, আমি একটা পরমাণু স্ট্রাকচার আঁকছি, ধরলে একটা পরমাণু এটা, এবং পরমাণু এগুলো কক্ষপথ, ঠিক আছে, এবং এই কক্ষপথ গুলোর মধ্যে ধর এই জায়গাতে কিন্তু একটা ইলেকট্রন কিন্তু ঘুরছে, ধরলে এই জায়গায় কিন্তু একটা ইলেকট্রন কিন্তু রিভলভ সার্কেল এই নিউট্রনকে কেন্দ্র করে ঘুরছে। এখন যদি ধর কোনো কারণে একে আমরা যদি বাইরে থেকে শক্তি দিই, তাহলে এই কি করবে, এই কিন্তু এই শক্তিটা শোষণ করবে, এবং শক্তিটা শোষণ করার পর সে কিন্তু উচ্চতর শক্তি স্তরে কিন্তু জাম্প করে যাবে। তোরা এটা ভৌত বিজ্ঞানে পড়েছিস তাই না, তাহলে সেম ভাবে তাহলে ফোটন গুলো তো মানে এর মধ্যে শক্তি আছে, তাহলে যখনই কিন্তু এটা ক্লোরোফিলের উপর পড়ে তখন ক্লোরোফিলের মধ্যে থাকা ইলেকট্রন কি করে বলতে কিন্তু উচ্চতর শক্তি স্তরে জাম্প করে যায়, এবং পুরো পরমাণুটা কি হয়, পুরো পরমাণুটা এট এ টাইম কিন্তু পুরোপুরি ভাবে কি হয়ে যায়, উত্তেজিত হয়ে যায়, সুস্থিত অবস্থা থেকে কি হয়ে যায়, সুস্থিত অবস্থায় থেকে এক্সাইটেড বা উত্তেজিত অবস্থায় কিন্তু চলে যায়। এইবার এখানে একটা কথা বলে রাখি তোদেরকে আমি, তাহলে আমি কি বললাম, দুটো ফটো সিস্টেম থাকে, একটা হচ্ছে ফটো সিস্টেম 1 বা ফটো সিস্টেম P700 যেটা থাইলাকয়েডের বাইরের দিকে থাকে, এবং কি অপরটা থাকে ফটো সিস্টেম 2 বা P680 যেটা থাইলাকয়েডের ভিতর দিকে থাকে। এইবার আমি বলছি এইটা ধরলে আমার মেন ক্লোরোফিল অণু, কি বললাম বুঝলি, এটা হচ্ছে আমার মেন ক্লোরোফিল অণু CHLA। এরপর কিন্তু আমাদের এই সূর্যালোক কিন্তু ডাইরেক্ট এসে করে পড়ে না, সম্ভব নয়, কারণ তাহলে কি হবে, ক্লোরোফিলটা নষ্ট হয়ে যাবে। তো এখানে কি হয়, এই ক্লোরোফিলের আশেপাশে কিন্তু অনেকগুলো কিন্তু সাহায্যকারী কিন্তু ক্লোরোফিল থাকে, অণু থাকে। এই সাহায্যকারী ক্লোরোফিল অণুগুলো কি করে বলতে কিন্তু, এই সাহায্যকারী প্রথমে কিন্তু এই ক্লোরোফিলের এই সূর্যালোকে কিন্তু এই সাহায্যকারী ক্লোরোফিলের মধ্যে এসে করে পড়ে। তো এই যে সাহায্যকারী ক্লোরোফিল অণুগুলো থাকে এদের নাম কিন্তু অ্যান্টেনা ক্লোরোফিল, অ্যান্টেনা
ক্লোরোফিল। প্রথমে কি হয়, প্রথমে সূর্যালোকে অ্যান্টেনা ক্লোরোফিলের উপর পড়ে, দিয়ে এই অ্যান্টেনা ক্লোরোফিল পাশের জনকে, এই অ্যান্টেনা ক্লোরোফিল তার পাশের জনকে, এবং তারপর সেটা আস্তে আস্তে ধীরে ধীরে কোথায় পৌঁছায়, ক্লোরোফিল এর কাছে পৌঁছায়। তো এই সিস্টেমটাকে কি বলে বল দেখি তো? এই সিস্টেমটাকে বলে রেজোনেন্স এনার্জি ট্রান্সফার, RET। কি বললাম বুঝতে পারলি? যে এইভাবে কিন্তু আমাদের এনার্জির শক্তিটা প্রথমে অ্যান্টেনা ক্লোরোফিল থেকে আমাদের মেন ক্লোরোফিল বা ক্লোরোফিল এর কাছে পৌঁছায়। এই জিনিসটাকে বলে রেজোনেন্স এনার্জি ট্রান্সফার। তোরা এটা বড় হয়ে যখন যদি ইন ফিউচার 11-12 এর নিট বা 11-12 এর যখন তোরা পড়বি প্ল্যান্ট ফিজিওলজি, তখন কিন্তু এই জিনিসগুলো ডিটেলসে পড়বি। আমি শর্টে বললাম বেসিক্যালি। তো কি হয়, প্রথমে কিন্তু কি হয়, এই সূর্যালোক এইভাবে কিন্তু ক্লোরোফিলে আবদ্ধ হয়। তাহলে প্রথম ধাপটা আশা করছি বুঝতে পারলি। এরপর দ্বিতীয় ধাপ যেটা হয় সেটা হচ্ছে ক্লোরোফিলের সক্রিয়করণ। কি হয়? ক্লোরোফিল সক্রিয়করণ। ক্লোরোফিল সক্রিয়করণ অর্থাৎ আমি তো বললাম অলরেডি যে যখনই এই ক্লোরোফিলের মধ্যে সূর্যালোক এসে আবদ্ধ হবে তখনই কি হবে বল দেখি তো? তখনই এই ক্লোরোফিল কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ কথাটা ভুল হবে, এই ক্লোরোফিল কিন্তু সক্রিয় হয়ে যাবে। এবার এখানে মজার বিষয় হচ্ছে এই পুরো সালোক সংশ্লেষ কিন্তু এটার উপর ডিপেন্ডেন্ট। মানে ভাব, ক্লোরোফিল একজন ব্যক্তি, এইভাবে ইমাজিন কর, ক্লোরোফিল একটা লোক যার কাছে দুটো ইলেকট্রন আছে, দুটো নয় অ্যাকচুয়ালি 4টা ইলেকট্রন ছাড়ে, আমি হিসাবটা দুটোই বলবো। তো ওর ইলেকট্রন খুব নিজস্ব সম্পত্তি। যখনই ও ইলেকট্রনটা ছাড়ে না, ঠিক আছে, যখনই ইলেকট্রনটা ওর কাছ থেকে বেরিয়ে যায় তখনই ও কিন্তু যায়, ও খুব দুঃখ পায়, ও খুব রেগে যায়, ওর মধ্যে ইগো হার্ট হয়ে যায়। আর ওই ইগোর চক্করে কিন্তু এই এত বড় প্রসেস কিন্তু আমার কাছে কমপ্লিট হয়, পুরো সালোক সংশ্লেষ প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হয় ওই ইলেকট্রন ছেড়ে। কাছের জিনিস যদি চলে যায় বল, খুব কষ্ট হয় না? এবং সেই কষ্টই কিন্তু ক্লোরোফিল এত বড় প্রসেসটা কিন্তু এখানে কমপ্লিট করবে, তাই না? তো ক্লোরোফিল কিন্তু সেখানে অ্যাক্টিভ হয়। এরপর অনেকগুলো ধাপ আছে। প্রথম এরপরের ধাপ জলের আলোক বিশ্লেষণ, এবং তারপর আমরা ধরবো NADP প্লাসের বিজারণ, এবং ফাইনাল অক্সিজেন উৎপন্ন করা, এবং লাস্ট ফাইনাল হচ্ছে ATP সিনথেস। তো এই পুরো ব্যাপারটা আমরা কি করবো, সালোক সংশ্লেষের যে মেন আলোক দশার যে মেন যে পুরো প্রসেসটাকে একসঙ্গে বলা হয় জেড স্কিম, সেই জেড স্কিমের মাধ্যমে বুঝে নেবো। তাহলে প্রথম দুটো পার্ট আশা করছি তারা বুঝতে পারলি, যে সূর্যালোক আবদ্ধ হয়, এবং তারপর কি হয়, তারপর সেই সূর্যালোক আবদ্ধ হওয়ার পর ক্লোরোফিলকে কিন্তু অ্যাক্টিভ করে। আমি পুরোটা একদম জেড স্কিমের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি, যেটা মেন পার্ট, যেটা তোদের বুঝতে আগের দিন প্রবলেম হচ্ছিল, সেই জায়গাটা কিন্তু একেবারে কিন্তু বুঝিয়ে দিচ্ছি, বাকি পার্টগুলো ওটার মধ্যে ইনক্লুড হয়ে যাবে। আচ্ছা, এতটা পর্যন্ত আশা করছি বুঝতে পারলি। আচ্ছা, আমি বললাম জেড স্কিম, তাহলে এই জেড স্কিমটার মাধ্যমে কিন্তু পুরো আলোক দর্শন আমরা বুঝবো। তাহলে আমি বেসিক্যালি কি বললাম, দুটো ফটো সিস্টেম আছে, একটা ফটো সিস্টেম 1 এবং একটা ফটো সিস্টেম 2। তো এই যে ফটো সিস্টেম 1 এবং 2 বলছি, সালোক সংশ্লেষ কিন্তু শুরু হয় ফটো সিস্টেম 2 থেকে, PS2। আচ্ছা, আমি এর নাম অলরেডি কি বলেছি, এর নাম বলেছি T680, অর্থাৎ কি এ সূর্যালোকের 680 ন্যানোমিটারের তরঙ্গ দৈর্ঘ্য আলো কিন্তু শোষণ করতে পারে। তো এবার চিন্তা কর, এই ফটো সিস্টেম 2 এর উপর যখন কিন্তু সূর্যের আলো এসে করে পড়ে, সূর্যালোক আমি লিখে দিচ্ছি, কি হয়, তখনই কিন্তু এই সূর্যালোকের উপর মানে সূর্যালোক আসার পরে এই কিন্তু সূর্যালোকের মধ্যে থাকা ফোটন কণা কিন্তু শোষণ করে যায়। এবার ফোটন কণা মানে কি, অলরেডি এসে এনার্জি শোষণ করছে, তাই না? শক্তি শোষণ করছে। শক্তি শোষণ করার সাথে সাথে কি হয় বল দেখি তো, এই কিন্তু উত্তেজিত, এক্সাইটেড হয়ে যায়। যখনই এক্সাইটেড হয়ে যায়, এটাকে আমরা এভাবে লিখি, P680 স্টার। কি বললাম বুঝতে পারলি? P680 স্টার, এ কিন্তু এক্সাইটেড হয়ে গেল, এবং এক্সাইটেড হওয়ার পর ও কিন্তু দুটো ইলেকট্রন কিন্তু ছেড়ে দিবে। কি করবে? দুটো ইলেকট্রন ছেড়ে দিবে, ঠিক আছে? খুব কাছের জিনিস ইলেকট্রন, উত্তেজিত হওয়ার পর দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে। এই দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে হচ্ছে কারণ। তো আমি এই দুটো ইলেকট্রনের সঙ্গে কি হবে এটাতে পরে আসছি। তাহলে ভাব, একটা ফটো সিস্টেম ছিল, সে যদি দুটো ইলেকট্রন ছাড়ে তাহলে তার তো ইলেকট্রনের ঘাটতি দেখা যাবে। তখন সে কি করবে বলতে কি তো, তখন কিন্তু সে চেষ্টা করবে যে কিভাবে আমি এই ইলেকট্রনটা মেক আপ করবো। ওর মধ্যে দুটো ইলেকট্রন কিন্তু নেই, মাথায় রাখ, ও দুটো ইলেকট্রন কিন্তু উত্তেজিত হওয়ার পর ছেড়ে ফেলেছে। এইবার দেখ, এই ফটো সিস্টেম 2 এর মধ্যে একটা কম্পাউন্ড আছে যার নাম হচ্ছে OEC। OEC কম্পাউন্ডের পুরো নাম হচ্ছে অক্সিজেন ইভলভিং কম্পাউন্ড। এই জিনিসগুলো হয়তো মেবি তোদের ক্লাস 9 এর বইয়ে না, এগুলো হায়ার সেকশন 11 এর বই আছে, তবুও আমি বলছি, এই OEC অক্সিজেন ইভলভিং কম্পাউন্ড এর একটা বিরাট ভূমিকা আছে। এটা বেসিক্যালি ম্যাঙ্গানিজ আয়ন এবং O5 কমপ্লেক্স দ্বারা তৈরি।
এ কিন্তু কি করে, এ কিন্তু জলকে ভেঙে এখান থেকে অক্সিজেন বের করে দেয়। তাহলে আমি অলরেডি বলেছিলাম যে সালোক সংশ্লেষের একটা প্রধান উপাদান জল। তো এই যে আমার কাছে জল H2 আছে, এই H2 কে ভেঙে করে এই তিনটা জিনিস কিন্তু তৈরি করবে। কি কি বল দেখি তো। একটা হচ্ছে দেখ, একটা হচ্ছে 2H+, দুটো কিন্তু H+ তৈরি করবে, এবং কি করবে বল দেখি তো, এবং হাফ অণু অক্সিজেন তৈরি করবে, হাফ মানে 1-2, এবং কি তৈরি করবে বল দেখি তো, এবং দুটো ইলেকট্রন কিন্তু তৈরি করবে। এই দুটো ইলেকট্রন কিন্তু এই ফটোসিস্টেম 1 কিন্তু এখান থেকে নিয়ে নেবে, নিয়ে করে বলবে দেখ আমার দুটো ইলেকট্রন ঘাটতি ছিল, আমার কাছে দুটো ইলেকট্রন কম আছে, তাহলে এই দুটো ইলেকট্রন কিন্তু চলে যাবে এর কাছে, দিয়ে একে শান্ত করবে। এই কিন্তু এক্সাইটেড স্টেটে উত্তেজিত অবস্থায় গেছিল, সেখান থেকে কি স্টেবল অবস্থায় বা সুস্থিত অবস্থায় কিন্তু ফিরে আসবে। এবার এখানে একটা কথা বলি, আমি তোদের এখানে 2-2 হিসাব দিচ্ছি, তোরা ভালো করে জানিস রাসায়নিক বিক্রিয়া কিন্তু কখনোই কিন্তু এইভাবে হয় না, এরকম ভাবে ভগ্নাংশ হয় কি হয় না। রাসায়নিক বিক্রিয়া সবসময় দুটো মৌল কিন্তু পূর্ণ সংখ্যার অনুপাতে বিক্রিয়া করে, তো এটা হাফ হবে না। অবশ্যই এখানে আমাদের 2 অণু জল, দুটো কিন্তু অক্সিজেন, পারমাণবিক অক্সিজেন তৈরি করে, এবং 4টে H+ 4টে ইলেকট্রন তৈরি করে, এও কিন্তু 4টে ইলেকট্রন ছাড়ে। তাহলে আমি এটা কেন লিখছি, কারণ এটা তোদের যে 9 স্ট্যান্ডার্ড বই সেখানে কিন্তু এভাবেই দেওয়া আছে, তাই আমি এটাকে দুটো ইলেকট্রন হিসাবে দেখাচ্ছি। তাহলে পুরো প্রসেসটা আমি একবার শর্টে বলি। কি বললাম, আমার কাছে ফটো সিস্টেম 1 ছিল, আচ্ছা এখানে বলে দিই এইগুলো হচ্ছে অ্যান্টেনা ইলেকট্রন। কখনোই কিন্তু ফটো সিস্টেম 1 এ কিন্তু ডাইরেক্ট সূর্যরশ্মি পড়বে না, প্রথমে কার কাছে যাবে, প্রথমে যাবে অ্যান্টেনা ইলেকট্রনের কাছে, এবং তারপর কিন্তু অ্যান্টেনা ইলেকট্রন থেকে সেটা যাবে ফটো সিস্টেম 1 এ। তো প্রথমে কি হয়, প্রথমে কিন্তু এখানে ফটো সিস্টেমের আলোক রশ্মি পড়ে, এই উত্তেজিত হয়, উত্তেজিত হওয়ার পর দুটো ইলেকট্রন ছেড়ে দেয়। এবার দুটো ইলেকট্রনের ঘাটতি যখন হয়ে যায়, তার মধ্যে থাকা OH মানে অক্সিজেন ইভলভিং কম্পাউন্ড, সে কিন্তু কি করবে, জলকে ভেঙে করে কিন্তু এখান থেকে দুটো H+ এবং দুটো ইলেকট্রন নিয়ে আসবে। যে ইলেকট্রনটা বলে দে ভাই আমাকে তোর ইলেকট্রনটা, জলের ইলেকট্রনটা দে, আমার ইলেকট্রনের ঘাটতি আছে, আমি পূরণ করি। এইবার দেখ কি ঘটে, এই যে দুটো ইলেকট্রন ছাড়লো, এই দুটো ইলেকট্রন কিন্তু কি হবে, আস্তে আস্তে কিন্তু সামনের দিকে প্রবাহিত হবে। তো প্রথমেই এই দুটো ইলেকট্রন কিন্তু প্রথমেই যে গ্রহণ করে তাকে বলা হয় PEA। কি বললাম বলে কিন্তু PEA। এই PEA পুরো কথা হচ্ছে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর। আমি এখানে লিখবো না, কারণ অনেকটা জায়গায় দখল হয়ে যাবে, আমি শর্টে মুখে বলে দিচ্ছি। তোরা যদি লিখতে চাস খাতায়, ভিডিওটাকে পজ করে তোরা লিখতে পারবি। PEA ফুল ফর্ম কি বললাম, প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর, বাংলায় বললে প্রাথমিকভাবে যে ইলেকট্রনকে গ্রহণ করে। তার নাম কি, তার নাম হচ্ছে ফিওফাইটিন। কি বললাম বলতো, ফিওফাইন। কি নাম বললাম বলতে কি তো, ফিওফাইন। এই ফিওফাইন কিন্তু এই দুটো ইলেকট্রনকে এখান থেকে গ্রহণ করে নেয়, গ্রহণ করলো। ফিওফাইন দুটো ইলেকট্রনকে গ্রহণ করার পর এ কি করে, এ কিন্তু এই ফিওফাইন এই ইলেকট্রনটাকে পরবর্তী স্টেপে কিন্তু ট্রান্সফার করে দেয়। কাকে দেয়, পিকিউ। পিকিউ এর পুরো হচ্ছে প্লাস্টোকুইনোন। প্লাস্টোকুইনোন একে কিন্তু ট্রান্সফার করে দেয়। এইবার এইখানে একটা কাহিনী আছে, এই কাহিনীটা কেন বলছি, এই কাহিনীটা আমি বলতাম না, এটাও ওই 11-12 এর বইয়ে আছে, আমি এটা বলবো না, এখানে বলতাম না, কিন্তু এখানে তোকে এই জিনিসটা বুঝতে গেলে বলতে হবে। এই যে প্লাস্টোকুইনোন আছে, এই প্লাস্টোকুইনোন কি করবে, ওই স্ট্রোমা থেকে কিন্তু হাইড্রোজেন নিয়ে নেবে। মানে এই নর্মালি ভালো ছিল, এই কি করবে, স্ট্রোমা থেকে হাইড্রোজেন নিয়ে নেবে, হাইড্রোজেন নিয়ে PQH2 তৈরি করে। এর নাম হচ্ছে প্লাস্টোকুই, এই প্লাস্টোকুইনাল, ঠিক আছে। এই প্লাস্টোকুইনাল তৈরি করলো, সে আবার কিন্তু PQH2 থেকে আবার ঘুরে কিন্তু PQ তৈরি করে। মানে হাইড্রোজেন নিচ্ছে ছাড়ছে, হাইড্রোজেন নিচ্ছে ছাড়ছে। প্রথমে বললো না আমার কাছে ইলেকট্রন আছে, আমি এক কাজ করি, আমি স্ট্রোমা থেকে দুটো ইলেকট্রন নিয়ে নিই, দুটো হাইড্রোজেন 2H+ কিন্তু আমি স্ট্রোমা থেকে নিয়ে নিল, নিয়ে করে PQH2 তৈরি করলো। দিয়ে বললো না না আমি আগে PQ প্লাস্টোকুইনোন হিসেবেই ভালো ছিলাম, ঠিক আছে। আবার ঘুরে কিন্তু কি হয়ে যায়, PQ তৈরি হয়, ঠিক আছে। এবার দেখ প্রথমে কিন্তু দুটো ইলেকট্রন, দুটো H+ মিলে PH2 তৈরি হলো, আবার যদি ঘুরে PQ তৈরি করতে হয় তখন কিন্তু একে আরো দুটো ইলেকট্রন কিন্তু, এই দুটো ইলেকট্রন যেটা নিয়েছিল সেই দুটো ইলেকট্রনকে কিন্তু ছাড়তে হবে। কি বললাম বুঝতে পারলি, এই দুটো ইলেকট্রন ছেড়ে কাকে দিবে, দিবে সাইটোক্রোম B6F। কাকে দিবে, সাইটোক্রোম B6F। এর নাম মনে রাখতে পারিস, সাইটোক্রোম যৌগ। সাইটোক্রোম যৌগকে কিন্তু দিয়ে দিবে। সাইটোক্রোম যৌগ এর পর কি করবে, এই ইলেকট্রনটা ট্রান্সফার করবে কাকে, আমাদের PC অর্থাৎ প্লাস্টোসায়ানিনকে। প্লাস্টোসায়ানিন PC একে কিন্তু ট্রান্সফার করে দেবে। কি বললাম বুঝতে পারলি, তাহলে দেখ পুরো প্রবাহটা একবার ভালোভাবে বুঝ। আমি প্রথমে কি বললাম, প্রথমে আমি এই আমাদের ফটোসিস্টেম 2 এর সক্রিয়করণটা বললাম, যে এখান থেকে দুটো ইলেকট্রন বের হয়েছে, দুটো ইলেকট্রনকে প্রথমে কে নেয়,
প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর বা পিইএ, যার নাম হলো ফিওফাইন। বোঝা গেল? এরপর ফিওফাইন এই দুটো ইলেকট্রন কার কাছে ট্রান্সফার করে দেবে? এই ফিওফাইন কিন্তু এই দুটো ইলেকট্রনকে ট্রান্সফার করে দেবে পিকিউ অর্থাৎ প্লাস্টোকুইনোনের কাছে। আচ্ছা, এই পিকিউ দুটো ইলেকট্রন পাওয়ার পরে নিজেকে খুব মহারাজা মনে করে। এ তখন কি করে? এ তখন এটা পুরো ঘটনাটা গ্রানার মধ্যে করছে না, এ তখন স্ট্রোমা থেকে দুটো হাইড্রোজেনকে নিয়ে নেবে, নিয়ে ফেলে বলবে যে আমি পিকিউএইচ2 তৈরি করি। যে তৈরি তো করে দিবে, তৈরি করে না না আমি তো আগের অবস্থাতেই ভালো ছিলাম, আমি তো পিকিউতেই ভালো ছিলাম, আবার ঘুরে পিকিউতে পরিণত হবে। মানে দুটো ইলেকট্রন যেগুলো ইউজ হয়ে গেছিল আবার কিন্তু এখানে বেরিয়ে গেল, বেরিয়ে করে এটা কার কাছে যায়? সাইটোক্রোম B6F এর কাছে চলে যায়। বোঝা গেল? এইবারে এবার এই যে এখানে বললাম কেন এই ঘটনা ঘটছে, এটা আমি পরে বলবো কি কেন এটা এই ঘটনাটা এখানে খুব ইম্পর্টেন্ট। এইখানে অ্যাকচুয়ালি কি হয়, এইখানে আমাদের কাছে যে এডিপি থাকে অ্যাডিনোসিন ডাইফসফেট, এই এডিপির সঙ্গে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে কি তৈরি করে বল দেখি তো? এটিপি তৈরি করে। এইখানে কিন্তু তৈরি হয়। এবার পার্টিকুলারলি কেন এখানেই তৈরি হয় সেটা আমি বলবো যখন আমি তোদেরকে কেমো অসমোসিস থিওরি পড়াবো। এটাও তোদের সিলেবাসের বাইরে, কিন্তু এটা জেনে রাখা ভালো। এটিপি তৈরি ক্ষেত্রে আমি এটা বলবো। তো তারপর সেই ইলেকট্রন যেটা ছাড়লো সেই ইলেকট্রনটা কাকে দেয়? সেই ইলেকট্রনটা সাইটোক্রোম যৌগের কাছে চলে যায়, সাইটোক্রোম B6F, এবং তারপর সেটা কার কাছে যায়? তারপর সেটা যায় প্লাস্টোসায়ানিন এর কাছে। এইবার দেখ আমি অলরেডি কি বলেছিলাম যে এখানে কিন্তু অলরেডি কিন্তু দুটো ফটো সিস্টেম আছে। কি আছে বল দেখি তো? দুটো ফটো সিস্টেম আছে। একটা ফটো সিস্টেম 2 বা P680, আর একটা ফটো সিস্টেম আছে যার নাম কি P700। তাহলে এই একটা কিন্তু আমার কাছে ফটো সিস্টেম আছে যার নাম কি আমি বলেছিলাম? PS1 বা P700। এবার দেখ যদি আলোক রশ্মি এর উপর পড়ে, এ উত্তেজিত হয়, অবভিয়াসলি ওর উপরও পড়বে, ও উত্তেজিত হবে। তাহলে এখানেও কিন্তু অ্যান্টেনা এবং ক্লোরোফিল আছে, ডাইরেক্ট কিন্তু পড়ে না, আগে অ্যান্টেনা ক্লোরোফিলের উপর পড়ে এবং তারপর কিন্তু সে উত্তেজিত হয়। তো এ উত্তেজিত হবে, এ উত্তেজিত হয়ে কি তৈরি করবে বল দেখি তো? এই যে যেমন হবে এবার এর উত্তেজিত, এ উত্তেজিত হয়ে P680 স্টার তৈরি করেছিল, এ কিন্তু কি করবে? এ কিন্তু তৈরি করবে P700 স্টার। এইবার দেখ উত্তেজিত তো হয়ে গেল, এবার উত্তেজিত হয়ে কি করবে? উত্তেজিত হয়ে কিন্তু দুটো ইলেকট্রন ইও ছেড়ে দিবে। তাহলে এর মধ্যে হলো ইলেকট্রনের ঘাটতি, হলো কিনা? তাহলে একেও এই যেমন ইলেকট্রনটা জলের কাছ থেকে নিয়ে নিয়েছিল, এ বলবে ভাই আমি উত্তেজিত হয়েছি, আমি ইলেকট্রন ছেড়েছি, আমি ইলেকট্রন কোথায় পাবো? হ্যাঁ, এর ইলেকট্রনের জোগাড় আছে। এই যে প্লাস্টোসায়ানিন এই দুটো ইলেকট্রনকে এখান থেকে বয়ে বয়ে নিয়ে এসেছিল, সে একে দিয়ে দেবে, দিয়ে কিন্তু আবার সুস্থিত হয়ে যাবে, দুটো ইলেকট্রন কিন্তু ওই কাছে বেরিয়ে যাবে। এইবার এই দুটো ইলেকট্রন কিন্তু এবার এই দিক থেকে বয়ে নিয়ে যাওয়া শুরু হবে। প্রথমে যাবে যার কাছে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর, এখানে যে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর এটা হচ্ছে এপিএস কমপ্লেক্স, এর কাছে যাবে। তারপর কার কাছে যাবে বল দেখি তো? তারপর যাবে ফেরিডক্সিন, কার কাছে যাবে বললাম? ফেরিডক্সিন, সরি এফডি। তাহলে প্রথমে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর এপিএস কমপ্লেক্স এখানে, এবং তারপর এটা পৌঁছে যাবে এফডি বা ফেরিডক্সিন, এর কাছে কিন্তু পৌঁছে যাবে। এইবার এই ফেরিডক্সিনের কাছ থেকে এই ইলেকট্রনটাকে নেওয়ার জন্য কিন্তু লোক আছে। কে আছে? ওই যে বলেছিলাম NADP প্লাস। এই NADP প্লাস কি করবে? এইখান থেকে কিন্তু এই ইলেকট্রনটাকে নিয়ে নেবে, দুটো ইলেকট্রন কিন্তু নিয়ে নেবে। এইবার NADP প্লাস কিন্তু শুধু দুটো ইলেকট্রনকে নেবে তাই নয়, এর নজর কিন্তু কি আছে? এই দুটো H প্লাসের উপরেও কিন্তু আছে। কি বললাম বুঝতে পারলি? এই NADP প্লাসের নজর শুধু এখান থেকে যে দুটো ইলেকট্রন নেবে এমন ব্যাপারটা কিন্তু নয়। এই NADP প্লাস এখান থেকে যেমন দুটো ইলেকট্রনকেও নিবে, তেমন এটার পাশাপাশি কি করবে? এইখান থেকে দুটো কিন্তু H প্লাসকেও নিয়ে নেবে, দিয়ে এই কি তৈরি করবে বল দেখি তো? এই তৈরি করবে NADPH প্লাস H প্লাস তৈরি করবে, যেটাকে আমরা শর্টে বলতে পারি NADPH2। এই যে NADPH2 এইটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ উপাদান, কারণ এই উপাদানটাই আমাদের পরবর্তী ক্ষেত্রে আলোক দশার কাঁচামাল রূপে ইউজ হবে। বোঝা গেল? এইটা হলো আমাদের টোটাল সালোকসংশ্লেষের ফুল প্রসেসটা। তাহলে আমরা এখানে কি কি দেখলাম? প্রথম দুটো পার্ট আমি ইজিলি বোঝালাম যে সূর্যালোকের আবদ্ধকরণ, ক্লোরোফিলের সক্রিয়করণ, এবং তারপর কি হয়? তারপর হয় জলের, এই যে জলের হয় আলোক বিশ্লেষণ, এবং জলের আলোক বিশ্লেষণের পর কি হয়? এই যে NADPর সঙ্গে হাইড্রোজেন যুক্ত হলো, এবং আমরা কেমিস্ট্রিতে অলরেডি পড়ে এসেছি এই যদি কোনো
কোনো ক্ষেত্রে কোনো রাসায়নিক হাইড্রোজেন যুক্ত হয় সেক্ষেত্রে আমরা কি বলি তাকে বিজারণ। তাহলে এনএডিপি প্লাসের বিজারণ এবং ফাইনালি এখানে থেকে অক্সিজেন গুলো অলরেডি বাতাসে মুক্ত হয়ে গেছে এবং লাস্টে হয় এটিপি সিনথেস। এবার দেখ এই যে এটিপি তৈরি, এবার দেখ এই যে ফেডরক্সিন, এই ফেডরক্সিন থেকে কিন্তু কি হয় এই ইলেকট্রনটা মাঝে মধ্যে এখানে চলে আসে, তখনও কিন্তু কি হয় তখনও কিন্তু এডিপি প্লাস তার সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে কি তৈরি করে বলতে কি তো এটিপি তৈরি করে। তাহলে দু অণু কিন্তু এটিপি তৈরি হয়। তাহলে এখানকার মেন প্রসেস হলো কি, এখানকার মেন কাজ হলো এটিপি এবং এনএডিপিএইচ তৈরি। এইটুকু হচ্ছে এইটুকু জায়গা হলো আমাদের কি সালোক সংশ্লেষের আলোক দশার ঘটনা। এর পরের পার্টটা আমাদের অন্ধকার দশাতে আসবে। তো এই যে আলোক দশার লক্ষ্য কর, এই যে ইলেকট্রনটা গেল এটা কি চক্রাকার পথে গেছে, ইলেকট্রনের গতি করতে না, চক্রাকার পথে যায় না, এটা কি গেছে দেখ এরকম হয়ে গেছে, এটা কিন্তু অচক্রাকার পথে কিন্তু বাহিত হয়েছে। ঠিক আছে, তাহলে এইটা হয় এটাকে বলবো আমরা অচক্রাকার ফটোফসফোরাইলেশন। আর একটা হয় যেটা চক্রাকার পথে কিন্তু সালোক সংশ্লেষটা সম্পন্ন হয় বা ইলেকট্রনের প্রবাহটা ঘটে, তো সেটা আমি একটু পরে আসছি। তাহলে এইটা গেল আমাদের সালোক সংশ্লেষের টোটাল আলোক দশা সম্পূর্ণ দশাগুলো, বোঝা গেল আশা করছি। আচ্ছা বলে রাখি, এই যে এনএডিপি প্লাস, এই এনএডিপি প্লাস কিন্তু এই যে এইচ প্লাস নিয়ে এনএডিপি এইচ টু তৈরি করছে, এই জিনিসটাকে বলা হয় এনএডিপির বিজারণ। তো এই এবং এই জল ভেঙে তৈরি হচ্ছে ইলেকট্রন, সেই এইচ প্লাস ওখানে যাচ্ছে। তো এই পুরো ব্যাপারটা কিন্তু বিজ্ঞানী রবিন হিল প্রথম কিন্তু এটা অবজার্ভ করেন, সেই জন্য এই বিক্রিয়াটাকে বলা হয় হিল বিক্রিয়া। কি বললাম বুঝতে পারলি? এটা কিন্তু পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আছে যে হিল বিক্রিয়া কি, এবং এই যে এই কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডটাকে বলা হয় হিল বিকারক। বোঝা গেল আশা করছি। তাহলে এটা গেল আমার পুরো আলোক দশার পার্ট। এরপর আমি বললাম দুটো জিনিস আমি ওদেরকে বলবো, দুটো জিনিস যেটা মেনলি বুঝতে অসুবিধা হওয়ার কথা। প্রথম কথা, তোরা ইলেকট্রনের পুরো প্রবাহটা যার কারণে ক্লোরোফিল কি তৈরি করলো, এনএডিপিএইচ তৈরি করলো, সেটা আশা করছি বুঝতে পারলি। এইবার দেখ আমি অলরেডি তোকে এখানে বললাম যে দেখ দু জায়গায় কিন্তু আমার কি তৈরি হচ্ছে, এটিপি তৈরি হচ্ছে। দেখ এখানে একবার এটিপি তৈরি হচ্ছে, এইখানে একবার এটিপি তৈরি হচ্ছে। তো এর পিছনে কারণটা কি, কেন এখানে এটিপি তৈরি হচ্ছে? প্লাস্টোকুইনোন থেকে পিকিউএইচ2 তৈরি হলো, তার ফলে ওখানে এটিপি কেন তৈরি হয়ে গেল, কি এমন হলো যে ওখানে এটিপি তৈরি হলো? সেটার জন্য আমাদের কি পড়তে হবে, কি কেমো অসমোসিস থিওরি। কি বললাম বল দেখি তো, কেমো অসমোসিস থিওরি। তো ওই পার্টটাতে আমি পরে যাচ্ছি, ওই পার্টটাতে যাওয়ার আগে দেখে নে এটা এখানে কোনো অসুবিধা থাকে তো সেটা জানাবি, আমাকে অফলাইন ক্লাসে জানাতে পারিস, এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারিস। এই পার্টটা দেখে নে। এরপর আমি দুটো জিনিস বুঝাবো, একটা হচ্ছে আমাদের কিভাবে এটিপিটা তৈরি হচ্ছে, যে এই গল্পটা বলবো, এবং তারপর আমি পড়াবো কেমো অসমোসিস থিওরি, ওইটার মধ্যে এটা চলে আসবে। আর ওই বললাম এটা এই ইলেকট্রনের গতিপথ এটা কেমন, এটা হচ্ছে অচক্রাকার, এটাকে আমরা অচক্রাকার ফটোফসফোরাইলেশন বলবো। আর এখানে মনে রাখবি অচক্রাকার ফটোফসফোরাইলেশন আর চক্রাকার ফটোফসফোরাইলেশনের মধ্যে পার্থক্য পড়তে পারে। এখানে বেসিক্যালি কি তৈরি হয়, এখানে বেসিক্যালি NADPH2 তৈরি হয়, এটিপি তৈরি হয়, যেটা ওখানে তৈরি হয় না। ঠিক আছে, এইভাবে পার্থক্যটা তোকে লিখিয়ে দেবো। তো চক্রাকারটা পড়াবো এরপরে, এতটা অসুবিধা হচ্ছে কিনা দেখে নে। আচ্ছা এরপর আমি বললাম তাহলে ওইখানে ইলেকট্রনের গতিপথটাকে কি বললাম, দেখলাম অচক্রাকার, ওখানে কোনো চক্রাকার সাইক্লিক প্রসেস কিন্তু গোল গোল ঘুরছে এরকম প্রসেস কিন্তু ছিল না। তো ওটাকে আমরা বলবো অচক্রাকার ফটোফসফোরাইলেশন, যেটার পার্টিকুলার একটা নাম আছে, দেখবি এটাই জেড স্কিম। এই এইরকম ভাবে হচ্ছে না, এটা উল্টে লিখি কেমন জেড এর মতো দেখাবে না, যেটা অ্যাকচুয়ালি এরকম ভাবে গতিপথটা ছিল, তাই আমরা উল্টে লিখলে এরকম জেড হবে না, ওটার নাম ছিল জেড স্কিম, ওটাকে জেড স্কিম বলা হয়। এরপর আমরা পড়বো চক্রাকার ফটোফসফোরাইলেশন। তো চক্রাকার ফটোফসফোরাইলেশনে কি ঘটে, এইখানে কিন্তু একটা ফটো সিস্টেমেই কিন্তু কাজ করে, যার নাম হচ্ছে P700। মনে রাখবি P700 কিন্তু ফটো সিস্টেম, এটা আমাদের PS1, সেই PS1 এ কিন্তু কাজ করে। তো এই PS1 হচ্ছে এই PS1 আলোক কেন্দ্র, এর উপর কিন্তু আমাদের সূর্যরশ্মি বা দুটো ফোটন কিন্তু এখানে আবদ্ধ হয় আলোক রশ্মি পড়ে। আমি সূর্যরশ্মি লিখছি, সূর্যরশ্মি বা দুটো ফোটন কিন্তু এর উপর আবদ্ধ হয়। ফোটন আবদ্ধ হলে কি হবে, স্বাভাবিক জিনিস, উত্তেজিত হবে, এক্সাইটেড হবে, তাহলে কিন্তু এক্সাইটেড হয়ে যাবে, P700 স্টার উত্তেজিত হয়ে যাবে। P700 উত্তেজিত হয়ে গেল, উত্তেজিত হলে কি করবে, উত্তেজিত হলেই কিন্তু দুটো ইলেকট্রন ছেড়ে দেবে, এদের একটা কাজ, উত্তেজিত হলেই সে দুটো ইলেকট্রন ছেড়ে দিবে। এবার দুটো ইলেকট্রন যে ছেড়ে দিল, এটা প্রথমে কার কাছে যাবে বলতো, কিন্তু প্রথমে যাবে এটা FDর কাছে। FDর নাম অলরেডি আমি বলে এসেছি, কি বললাম, পেরিডক্সিন। ঠিক আছে, এই FDর কাছে কার কাছে যাবে, এই FDর পরে যাবে PQর কাছে। PQর কাছে এর নাম কি, প্লাস্টোকুইনোন। আচ্ছা বলে এই PQর কাছে যাওয়া মানে ইলেকট্রন PQর কাছে পৌঁছে গেলে কি হয়, এডিপি থেকে কি তৈরি হয়, এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হয়। আসছি আমি এটাতে, কেন এখানে জিনিস তৈরি হচ্ছে, এটিপি তৈরি হয়। তারপরে এটা কার কাছে যাবে, তারপরে ইলেকট্রনটা চলে যাবে সাইটোক্রোম যৌগ, সাইটোক্রোম B6F, সাইটোক্রোম যৌগের কাছে যায়।
এবং সাইটোক্রোম যৌগের কাছে যাওয়ার পর আবার কিন্তু ইলেকট্রন ঘুরে কার কাছে চলে আসে, এই ফটো সিস্টেম 1 এর কাছে কিন্তু চলে আসে। বুঝতে পারলি? না এখানে একটা মাঝে একটা স্টেপ আছে, ফটো সিস্টেম ডাইরেক্ট আসে না, প্রথমে আসে প্লাস্টোসায়ানিনের কাছে আসে এবং তারপর কিন্তু আবার ঘুরে ফটো সিস্টেম 1 এ চলে আসে, মানে পুরো সাইকেলটা কিন্তু কমপ্লিট হয়। এইটাকে বলা হয় কি, এইটাকে বলা হয় আমাদের চক্রাকার ফটোফসফোরাইলেশন। দেখ এখানে ইলেকট্রন কিন্তু যেখান থেকে শুরু হয়েছিল সাইক্লিক প্রসেসে ঘুরে কিন্তু ওইখানে এসেছে। ওখানে কম ছিল কি, ওখানে না, ওখানে ফটো সিস্টেম 2 থেকে শুরু হয়েছিল, এনএডিপি প্লাসে এসে স্টপ হয়েছিল, ওটা হচ্ছে অচক্রাকার ফটোফসফোরাইলেশন। দেখ এখানে নরমালি কিন্তু এটিপি তৈরি হয়েছে, কোনো এনএডিপি প্লাস তৈরি হয়েছে হয়নি, কিন্তু চক্রাকার ফটোফসফোরাইলেশন কি হয়েছিল, এই অচক্রাকারে কিন্তু এনএডিপি H2 তৈরি হয়েছিল। তো এটা হচ্ছে বেসিক্যালি চক্রাকার ফটোফসফোরাইলেশন। আমি আবার বলছি, এখানে একটাই ফটো সিস্টেম কাজ করে, ফটো সিস্টেম 2 এর কোনো ফাংশন নাই। ফটো সিস্টেম 1 700 P700, সেখানে যদি সূর্যের ফোটন কোণা আসে সেটা কি হবে, সেটা এটা উত্তেজিত হয়ে যাবে, P700 উত্তেজিত হয়ে P700 হয়ে যাবে। উত্তেজিত হওয়া মানে কি হবে, উত্তেজিত হওয়া মানে সেই ইলেকট্রন ত্যাগ করবে। ইলেকট্রনকে প্রথমে যে গ্রহণ করে তার নাম হচ্ছে FD, ফেরিডক্সিন। তারপর সেটা যায় কার কাছে, প্লাস্টোকুইনোনের কাছে। প্লাস্টোকুইনোনের পর যায় কার কাছে, সাইটোক্রোম B6F। এবং এই স্টেপে কি হয়, এই স্টেপে এডিপি থেকে কি হয়, এটিপি তৈরি হয়, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এবং তারপরে ইলেকট্রন কার কাছে যায়, প্লাস্টোসায়ানিনের কাছে। এবং ফাইনালি ইলেকট্রন ঘুরে আবার কিন্তু ফটো সিস্টেম 1 এ কিন্তু ঘুরে আসে। এই পুরো প্রসেসটাকে আমরা বলি চক্রাকার ফটোফসফোরাইলেশন। আশা করছি বোঝা গেল। এইবার এইখানে একটা জিনিসই তোদের ডাউট হয়তো রয়ে যাবে, এই এডিপি থেকে এটিপি কিভাবে তৈরি হচ্ছে, এই জায়গাটা একটু ডাউট হয়ে যাবে। এবার এই জায়গাটা ডাউট রইলেই কিন্তু মানে এই জায়গাটা ডাউট ক্লিয়ার করতে গেলে তোদেরকে একটু অ্যাডভান্স পড়াশোনা করতে হবে, ওই 9 এর টেক্সট বই থেকে কিন্তু বেরোতে হবে। তো এইটা আমরা, এটা হচ্ছে সালোকসংশ্লেষের শেষ ধাপ, এটিপি সংশ্লেষণ। তো ওইটা আমি একটু আলাদা করে বুঝিয়ে দিচ্ছি, দেখ যতটা সম্ভব ম্যাক্সিমাম বুঝে নেওয়ার চেষ্টা কর। বুঝে পড়লে তবেই কিন্তু এটা পরীক্ষায় নামাতে পারবি, ওই মুখস্থ করলে কিন্তু এটা একদম 2 দিন পর ভুলে যাবি। তো লাস্ট যে এই আলোক দশার যে শেষ ধাপ, ধাপগুলো পর পর বলে দিই আমি একবার আবার। প্রথমে কি সূর্যরশ্মির আবদ্ধকরণ, তারপর ক্লোরোফিল সক্রিয়করণ, তারপর জলের আলোক বিশ্লেষণ। জলের আলোক বিশ্লেষণের পর কি হলো, ইলেকট্রনটা প্রবাহিত হয়ে কি হলো, এনএডিপি প্লাসের বিজারণ। তারপর অক্সিজেন বাতাসে মুক্ত হলো, এই যে জল থেকে বেসিক্যালি অক্সিজেনটা বাতাসে মুক্ত হলো। এবং ফাইনালি কি হলো, ফাইনালি এটিপি তৈরি হলো, এটিপি সংশ্লেষণ। তো সেই এটিপি সংশ্লেষণে আমরা আসি। এটিপি সংশ্লেষণ করতে গেলে আমাদেরকে একটু ওই গ্রানার স্ট্রাকচারটা জানতে হবে। তাহলে আমি গ্রানার স্ট্রাকচার একটু বড় করে আঁকি। এটা কিন্তু পুরো আমি ক্লোরোপ্লাস্ট আঁকছি না কিন্তু, হ্যাঁ আমি গ্রানার স্ট্রাকচার আঁকলাম। তাহলে এটা হচ্ছে গ্রানার আবরণী। তো গ্রানার আবরণীকে আমরা কি বলি বল দেখি তো, গ্রানার আবরণীকে আমরা বলি থাইলাকয়েড। এটাকে আমরা বলি থাইলাকয়েড। এবার থাইলাকয়েডে আমরা অবশ্যই জানি যে এখানে একটা ফটো সিস্টেম আছে। এই ফটো সিস্টেমটা সম্ভবত বাইরের দিকে যে ফটো সিস্টেমটা থাকে তার নাম হচ্ছে PS1, বাইরের দিকে থাকে, একটা ভিতরের দিকে থাকে। এটা PS2 ভিতর দিকে থাকে, আর বাইরের দিকে যে থাকে তার নাম হচ্ছে PS1। এটা ছাড়া তাহলে এটা যদি থাইলাকয়েড হয়, তাহলে থাইলাকয়েড কার আবরণী, গ্রানার আবরণী। তাহলে এই ভিতরের দিকে গ্রানার যে ভিতরের পার্টটা এর নাম হচ্ছে লুমেন। কি বললাম বলছি তো, এটা হচ্ছে লুমেন। পুরো জিনিসটাকে আমরা বলি গ্রানার, আবরণটাকে বলি থাইলাকয়েড, ভিতরের অংশটাকে বলি লুমেন। আর এর বাইরে কি আছে, এর বাইরে অবশ্যই স্ট্রোমা আছে। এখানে অনেক কিছু আছে, তো আমি সবকিছু বলবো না এখানে। এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে একটাই জিনিস, সেটা হচ্ছে PQর কেসটা, প্লাস্টোকুইনোন। এই প্লাস্টোকুইনোন তো আছে, আর এইখানে একটা জিনিস আছে, এর নাম হচ্ছে এটিপি সিনথেজ। কি হয় দেখ ব্যাপারটা এবারে। তাহলে ফটো সিস্টেম 2 থেকে ইলেকট্রন PQর কাছে যায়, ঠিক আছে, সেটা তারপর ফটো সিস্টেম 1 এ যাবে, তোরা জেড সাইকেলে পড়লি। এইবার যখনই PQর কাছে, প্লাস্টোকুইনোনের কাছে আমাদের ইলেকট্রন যায়, এই কি করে, এই কিন্তু আমাদের বাইরে থেকে এই স্ট্রোমার মধ্যে যে 2H প্লাস আছে সেই 2H প্লাস কে নিয়ে নেয়। আমি এটা তখন ওইখানে দেখাচ্ছিলাম, জেড স্কিমে কিন্তু দেখাচ্ছিলাম। তো 2H প্লাস কে যখন নিয়ে নেয়, যে কি তৈরি করে, এই কিন্তু তৈরি করে PQH2। কিন্তু আবার বললাম, ওই যে মানুষের সুখে থাকতে ভূতে গেলাম,
এই প্রথমে PQ ছিল, তারপর আবার ঘুরে PQH2 তৈরি করে দিয়েছে। এবার PQH2 তো তৈরি করেছে, সে কি এই অবস্থা থাকতে পারবে না? সে আবার ঘুরে বলবে না 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 বাবু, আমি এই অবস্থায় ভালো থাকতে পারছি না, আমি আমার PQটাই ভালো ছিল, প্লাস্টোকুইনোনে ভালো ছিলাম, আমি কিন্তু প্লাস্টোকুইনোনে হবো। বুঝা গেল? সে কিন্তু ইলেকট্রনটাকে আর H প্লাসটাকে নিয়ে সে PQH2 হয়েছিল বটে, কিন্তু সে কি করলো, সেই ইলেকট্রনটাকে সামনের দিকে আবার ছেড়ে দিল, যেটা আস্তে আস্তে PS1 এর দিকে চলে যাবে। এই যে প্লাস্টোকুইনোনের কার কাছে যাবে বল? প্লাস্টোকুইনোনের কাছে এটা আস্তে আস্তে সাইটোক্রোম যৌগের থেকে প্লাস্টোসায়ানিন এরকম ভাবে কিন্তু PS1 এ চলে যাবে। আর সব থেকে যেটা ডেঞ্জারাস জায়গা পৌঁছে হবে, যে PQ শুধু ইলেকট্রন ছাড়লে হবে না, দুটো হাইড্রোজেন কিন্তু কি করেছিল, H প্লাস আয়ন কিন্তু স্টোমা থেকে নিয়েছিল, সেই H প্লাস আয়নকে কিন্তু তাকে এখানে ছাড়তে হবে। এইবার তুই চিন্তা কর, যদি এই প্রসেসটা কিন্তু বারবার হতে থাকে, ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে এই যে আমাদের গ্রানা, সেই গ্রানার ভিতরে লুমেনে H প্লাসের ঘনত্ব কিন্তু কি হবে, ঘনত্ব কিন্তু বৃদ্ধি পাবে। আর স্ট্রোমাতে কিন্তু ঘনত্ব এখানে বৃদ্ধি পেল, আর এখানে কিন্তু ঘনত্ব কি হলো, ঘনত্ব কিন্তু হ্রাস পেল। এইবার তোরা যদি একটু কেমিস্ট্রি থিওরি লাগাস, অসমোসিস অর্থাৎ অভিস্রমণে আমরা কি জানি, অভিস্রমণ সবসময় জানি যে ঘনত্ব যদি বেশি হয়, সে কিন্তু কি হবে, সে কিন্তু অবশ্যই বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে কিন্তু ছুটবে। কোনাগুলো কি বললাম বুঝতে পারলি? অ্যাকচুয়ালি বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে নয়, ব্যাপারটা এরকম ঠিক নয়। এই H প্লাস ঘনত্ব যেহেতু বেশি আছে, এই কিন্তু বাইরে যাওয়ার চেষ্টা করবে। এবার যখনই H প্লাসটা এখান থেকে বাইরে বেরোবে, তখনই কিন্তু দেখ এটিপি সিনথেজ বলে একটা মোটর টাইপের ধরতে পারিস তুই, একটা এলিমেন্ট আছে। টারবাইন হবে না, এইভাবে সিম্পল ভাবে ভাব, ক্লাস 9 সহজ ভাবে ভাব। টারবাইনের মধ্যে দিয়ে জল গেলে কি হয়, মোটরটা ঘুরে, আর মোটরটা ঘুরলে কি হয়, সেখানে এনার্জি উৎপন্ন হয়। সেম ওয়েতে যখন এই এটিপি সিনথেসের মধ্য দিয়ে এটা বাইরে বেরোবে H প্লাসটা, তখনই কিন্তু কি হয়, তখনই কিন্তু এইখানে এডিপি যে থাকে, সেই এডিপি কিন্তু ইনঅর্গানিক ফসফেটকে নিয়ে করে এখান থেকে এটিপি তৈরি করে। বুঝা গেল? এই থিওরিটার নাম হচ্ছে কেমো অসমোসিস থিওরি। কি বলা হয় বলতে কি তো, কেমো অসমোসিস থিওরি। এটা তোরা এখন পড়বি না, যদি 11 সায়েন্স নিস সেক্ষেত্রে 11 তোদের এটা সম্ভবত সেমিস্টার 2 তে আছে, সেমিস্টার 2 এটা পড়বি, কেমো অসমোসিস থিওরি। এনসিইআরটির বইয়ে ওই জিনিসটা আছে, দেখবি কেমো অসমোসিস থিওরি। আবার ওইখানে তো অনেক জিনিসই বাড়তি তোকে পড়তে হবে। যেমন ধর আমি ওখানে বললাম যে ওই ফটোসিস্টেম 1 জলের কাছ থেকে ইলেকট্রন নেয়, ওইখানে ইলেকট্রন কিন্তু দুটো নয়, আমরা কিন্তু ওই ভগ্নাংশে কিন্তু রিঅ্যাকশন করতে পারবো না। চারটা H+ যায়, চারটা ইলেকট্রন যায়, চারটা ইলেকট্রনও কিন্তু পরপর যায় না, ওটাকে বলা হয় এস হাইপোথিসিস বলা হয়। দেখেন S0 S1 S2 S4 দিয়ে আবার S0, ওই প্রত্যেক ধাপে একটা একটা করে ইলেকট্রন কিন্তু ফটোসিস্টেম 2 তে যায়। তো অত ডিটেলসে যাওয়ার দরকার নেই, এটাই গেল আমার পুরো আলোক দশার ব্যাপার। এবার এইটুকু ফাইনালি মনে রাখ, আলোক দশার পুরো প্রসেসটার মধ্যে দিয়ে ফাইনালি আউটপুট আমরা কি কি পেলাম, দুটো আউটপুট আমরা কিন্তু পেলাম। একটা হচ্ছে এটিপি তৈরি হলো, আর কি তৈরি হলো বলতে কি তো, NADPH2। এই দুটো জিনিস কিন্তু সামনে ফরওয়ার্ডে আমাদের কি হয়, অন্ধকার দশার কাঁচা মাল রূপে ইউজ হবে, এবং ওখান থেকে লাস্টে ফাইনালি আমরা কি দেখবো, ফাইনালি কিন্তু ওদের গ্লুকোজ তৈরি হবে। বল, আশা করছি এটা ক্লিয়ার। যদি এরপর প্রবলেম থাকে, তাহলে অফলাইন ক্লাসে যখন আমরা টিউশনে পড়াবো, তখন আমাকে বলবি যে এই জায়গাটা প্রবলেম হয়েছে, বুঝতে পারিনি, আমি আরেকবার বুঝিয়ে দেবো। বা যদি এই ভিডিওটার কমেন্ট বক্সেও বলতে পারিস, সেক্ষেত্রে আমি বুঝিয়ে দেবো। ওকে, চল, গুড বাই।